হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানে আজ আমাদের আলোচ্য বিষয় উপরাষ্ট্রপতি। তো তোমরা থাম্বনেলে দেখেইছো যে আমরা এসএসসি জিডি 2026, তারপর ডাব্লিউপি, কেপি এই তিনটা পরীক্ষাকেই ফোকাস করছি। আমাদের হাতে এসএসসি জিডির জন্য আমি আগের দিন আলোচনা করেছিলাম যে আরও 10 থেকে 11 মাস সময় আছে। তো অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু খুঁটিনাটি বিচার করে একদম ভালোভাবে পড়ব, এমনকি ডাব্লিউপি কেপির জন্যও। তাই প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবেই করানো হবে যাতে তোমরা এসএসসি জিডি, ডাব্লিউপি এমনকি কেপি তিনটার প্রিপারেশন কিন্তু নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে। যে সাধারণ কিছু ধারণা রয়েছে সেগুলো আগে প্রথমে বলে দেব। দেখো, উপরাষ্ট্রপতি ভারতের সংবিধানের পার্ট 5-এ আলোচনা করা রয়েছে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই পেন আর খাতা নিয়ে বসে পড়ো। তাছাড়া তোমরা কিন্তু স্ক্রিনশটও করে রাখতে পারো পরে লেখার জন্য বা পরে স্ক্রিনশট থেকে পড়ার জন্য। দেখো, উপরাষ্ট্রপতির ধারণাটি আমেরিকা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইউএসের সংবিধান থেকে কিন্তু এই উপরাষ্ট্রপতির ধারণাটি নেওয়া হয়েছে। ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। আচ্ছা, তাহলে প্রথম ব্যক্তিকে রাষ্ট্রপতি। অলরেডি আমাদের এই চ্যানেলে রাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে এটা কিন্তু দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসটি। আচ্ছা, তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান, অর্থাৎ যেই উপরাষ্ট্রপতি হবে সেই কিন্তু এই রাজ্যসভার চেয়ারম্যান হবে, ঠিক আছে? এই না যে বর্তমান যে উপরাষ্ট্রপতি আছেন তিনিই রাজ্যসভার চেয়ারম্যান হবে। এরপরে যেই উপরাষ্ট্রপতি হবে বা যেই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়েছে সেই কিন্তু পদাধিকার বলে এই রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু হয়েছে। নেক্সট দেখো, উপরাষ্ট্রপতি সংক্রান্ত কিছু ধারা। দেখো কি কি ধারাগুলো রয়েছে। 63 নং ধারায় কি বলা রয়েছে? উপরাষ্ট্রপতি, অর্থাৎ ভারতে একটা উপরাষ্ট্রপতি থাকবে। উপরাষ্ট্রপতির সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে উপরাষ্ট্রপতি একজন থাকবে সেটা সম্পর্কে বলা রয়েছে। এরপর দেখো 64 নং ধারায় বলা রয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। যেটা বললাম জাস্ট আগেই, কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান। এরপর 65 নং ধারায় দেখো, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। এবার কথার কথা, যদি রাষ্ট্রপতির পদ বা রাষ্ট্রপতি সেই কিছুদিনের জন্য নেই তাহলে সেই সময়টা কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু তার সেই দায়িত্বটা কিন্তু নেবেন, রাষ্ট্রপতির দায়িত্বটা নেবেন। 66 নং ধারায় দেখো বলা রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে ভোটের মাধ্যমে একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি হতে পারবে সেই সম্পর্কে এখানে বলা রয়েছে 66 নং ধারাতে। এরপর দেখো 67 নং ধারায় বলা রয়েছে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, অর্থাৎ উপরাষ্ট্রপতি যে একজন ব্যক্তি হবেন তার সময়কাল কতদিন, অর্থাৎ কতদিনের জন্য সে উপরাষ্ট্রপতি হবেন সেই ব্যাপারে কিন্তু এই 67 নং ধারাতে বলা রয়েছে। এরপর দেখো 67 বিতে উপরাষ্ট্রপতির অপসারণ। এবার উপরাষ্ট্রপতির কিন্তু কোনো উপায় অপসারণ করা যেতে পারে, তাই তো? এই উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কি হবে বা কিভাবে তাকে অপসারণ করা যায় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে এই 67 নাম্বার ধারাতে। এরপর দেখো 69 নং ধারা, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। উপরাষ্ট্রপতি যে শপথ গ্রহণ করবে এই শপথ গ্রহণ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে এই 69 নং ধারাতে আলোচনা করা রয়েছে। এবার এই যে ধারাগুলো আমি এত অল্প কথায় সারলাম, এবার এই বিষয়ে যদি তোমরা গুরুত্বপূর্ণ ধারার ক্লাসটি দেখতে চাও তাহলে কিন্তু এই বাংলা ডিফেন্স একাডেমির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের পলিটি প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবা গুরুত্বপূর্ণ ধারা বলে একটা সেপারেট ভিডিও তৈরি করা আছে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে এই ধারাগুলো আলোচনা করা রয়েছে। এরপরে দেখো, উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবং গোপন ভোটপত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন। এবার উপরাষ্ট্রপতি তাহলে কি লোকসভা আর রাজ্যসভার সদস্যদের দ্বারাই তাহলে নির্বাচিত হন, যেমনটা রাষ্ট্রপতি হন তেমনটাই। এবার একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে, এবার একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়, এটাও রাষ্ট্রপতির মতনই। এবার দেখো, এবং গোপন ভোটপত্রের মাধ্যমে, অর্থাৎ এই যে ভোটপত্র কে উপরাষ্ট্রপতি
যে প্রার্থী রয়েছে তাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু আগের থেকেই বোঝা যায় না বা জানা যায় না। আচ্ছা দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত সদস্যগণ ভোট দিতে পারেন। এবার যে উপরাষ্ট্রপতি নিজেও কিন্তু ভোট দিতে পারেন, বলা রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত সদস্যগণ ভোট দিতে পারেন, সে নিজে ভোট দিতে পারবে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসিত হয় সুপ্রিম কোর্টে। এবার রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা হয় সেটা কিন্তু মীমাংসা করে কে? সুপ্রিম কোর্ট, অর্থাৎ চিফ জাস্টিস কিন্তু সেটা কিন্তু মীমাংসা করে থাকে। এরপর দেখো যোগ্যতা। একজন ব্যক্তির কি কি যোগ্যতা থাকলে সে উপরাষ্ট্রপতি হতে পারে? ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, তাই তো? এরপর দেখো ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, বয়সের ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু উল্লেখ করা নেই, 35 বছর মিনিমাম, ঊর্ধ্বসীমা দেওয়া নেই। উপরাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়াতে পারে যদি 20 জন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট প্রস্তাব দেবে এবং আরও 20 জন এমপি, এটাও এমপি ঠিক আছে, সমর্থন করবে, অর্থাৎ 40 জনের সম্মিলিত নমিনেশন পেপার জমা দিতে হবে। আচ্ছা, এবার উপরাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়াতে পারে সেই ব্যক্তি দাঁড়াতে পারবে যাকে 20 জন ব্যক্তি যার নাম প্রস্তাবিত করবে, 20 জন ব্যক্তি, আর যারা কিনা আরো 20 জন ব্যক্তি যারা কিনা তাকে সমর্থন করবে, অন্তত 40 জন কিন্তু তাকে তার নমিনেশন পেপারে কিন্তু জমা দিতে হবে, 40 জনের নাম। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা নেই। এরপর রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। এবার যে ব্যক্তি রাজ্যসভার সদস্য হতে পারবে সে নিঃসন্দেহে সে কিন্তু এই উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হতে পারে। সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। রাষ্ট্রপতি তো আমরা দেখেছি যে কোনো সরকারি লাভজনক পদে যদি সেই ব্যক্তি অধিষ্ঠিত থাকে তাহলে কিন্তু সে কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য যোগ্য নয়। এরপর দেখো কার্যাবলী। প্রথম কার্যাবলীতে কি রয়েছে? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসেবে কার্য সম্পাদনা করে থাকেন, রাজ্যসভার সভাপতি হিসেবে কার্য সম্পাদন করে থাকেন। গেল এটা। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। এটা আমি এই নিয়ে 3 বার আলোচনা করা হয়ে গেল, তাই তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরে দেখো রয়েছে উপরাষ্ট্রপতি স্বপদে বহাল থাকাকালীন উপরাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনো কার্য সম্পাদনা করতে পারেন না। এবার রাষ্ট্রপতি যদি নিজের পদে বহাল রয়েছেন সেই সময় কিন্তু উপরাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনো কার্য সম্পাদন করতে পারেন না। এবার রাষ্ট্রপতি যদি স্বপদে বহাল না থাকেন তারপর কিন্তু এই উপরাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কার্য সম্পাদন করতে পারবে। এবার যেহেতু রাষ্ট্রপতি স্বপদে বহাল আছেন সেহেতু কিন্তু উপরাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনো কার্য সম্পাদন করতে পারবেন না। এরপর দেখো কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে ওই পদের দায়িত্ব পালন করতে পারেন। এবার কোনো কারণবশত রাষ্ট্রপতি তার পদে বহাল নেই, অর্থাৎ রাষ্ট্রপতি নেই, তাহলে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির কার্য পরিচালনা করতে পারবে কত? 6 মাস, 6 মান্থ কিন্তু সেই কার্য পরিচালনা করতে পারবে উপরাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি, এর বেশি কিন্তু পারবে না, মনে রাখতে হবে। এরপর দেখো রাষ্ট্রপতি হিসাবে কার্য সম্পাদনাকালীন উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোনো কাজ পরিচালনা করেন না। এবার যদি যেই মুহূর্তে রাষ্ট্রপতি নেই সেই মুহূর্তে তাহলে রাষ্ট্রপতির কাজ করছে উপরাষ্ট্রপতি, এবার সেই মুহূর্তে কিন্তু এই উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোনো কাজ কিন্তু পরিচালনা করবেন না বা করতে পারবেন না, ঠিক আছে? এরপর দেখো পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বেতন পান, উপরাষ্ট্রপতি হিসাবে নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই বেতন পান, উপরাষ্ট্রপতি হিসাবে নয়। উপরাষ্ট্রপতির মাসিক বেতন 4 লক্ষ টাকা, ঠিক আছে? উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। এবার উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সেটার মধ্যে সেই উপরাষ্ট্রপতি পুনরায় নির্বাচন করার জন্য কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা পুরোপুরি কমপ্লিট করাতে হবে। দেখো লোকসভা স্পিকারের ন্যায় তিনি রাজ্যসভার অধিবেশনে পরিচালনা করেন। এবার লোকসভা স্পিকারের ন্যায় তিনি রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন রাজ্যসভার সভাপতির দায়িত্ব রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পালন করেন। এবার এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদনাকালীন উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোনো কাজ পরিচালনা করেন না, এটাতেই
পরে আবার বলা রয়েছে কি দেখো, যে যদি সেই সময় রাষ্ট্রপতি না থাকে, সেই সময়টা রাষ্ট্রপতির কাজ করে, সেই সময়টা কি করবে, রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন রাজ্যসভার সভাপতির দায়িত্ব রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পালন করেন। এবার উপরাষ্ট্রপতি সেই সময় যদি এই রাজ্যসভার দায়িত্ব তো সভাপতিত্ব করতে পারবে না, এই জন্য তখন কে করে, রাজ্যসভার সভাপতির দায়িত্ব রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিন্তু পালন করে থাকেন। ঠিক আছে, এরপরে দেখো কার্যকাল 5 বছর তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। এবার একবারে একজন রাষ্ট্রপতি একজন উপরাষ্ট্রপতি 5 বছর কিন্তু তার কার্যকালটা থাকে। এবার 5 বছর পরে সে যদি আবার নির্বাচনীতে জিতে তাহলে আবার হবে, কোনো সমস্যা নেই তাতে। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, তাই তো। লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন, এটা তো আগেই বলা হলো, এমপিরা, তাই তো। পদচ্যুতি, উপরাষ্ট্রপতির পদচ্যুতি প্রস্তাব কেবলমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভাতেই কেবলমাত্র কিন্তু এই পদচ্যুতির যে প্রস্তাবটা সেটা কিন্তু উপস্থাপন করা যেতে পারে, এটা কিন্তু লোকসভায় যায় না। পদচ্যুতি প্রস্তাব জারি হওয়ার পর 14 দিনের নোটিশ দিতে হয়, কাকে, উপরাষ্ট্রপতিকে 14 দিনে কিন্তু নোটিশ দেওয়া হয়ে থাকে এই পদচ্যুতি প্রস্তাব জারি হওয়ার পর। এরপর উভয় কক্ষে মোট সদস্যদের অধিকাংশ সদস্য দ্বারা প্রস্তাবটি গৃহীত হলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হবে। এবার উভয় কক্ষে অর্থাৎ কি, এই যে লোকসভা রাজ্যসভার উভয় কক্ষে, যদি এই উভয় কক্ষে মোট সদস্যদের যতজন সদস্য আছে তার যদি অধিকাংশ, অর্ধেকের বেশি অংশ যদি প্রস্তাবটি গৃহীত হলে, যদি তাদের দ্বারা প্রস্তাবটি গৃহীত হয় তাহলেই উপরাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করানো যাবে, তাছাড়া কিন্তু যাবে না। ঠিক আছে, এরপর দেখো এক্সট্রা পয়েন্টে কিছু আলোচনা করা রয়েছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, 1952 থেকে 1957 সাল। ঠিক আছে, মনে রাখবে এটা। এরপর রয়েছে ভারতের প্রথম মুসলিম বা সংখ্যালঘু উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হুসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তাই তো, তিনি 14তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বর্তমান উপরাষ্ট্রপতি যে রয়েছেন আমাদের স্যার জগদীপ ধনকর, তিনি কততম উপরাষ্ট্রপতি, তাহলে 14তম উপরাষ্ট্রপতি। দেখো ভারতীয় উপরাষ্ট্রপতি যারা পরবর্তীকালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তারা হলেন যারা কিনা একটা সময় উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু উপরাষ্ট্রপতি থাকার পর আবার রাষ্ট্রপতি পদে কিন্তু নির্বাচিত হন, উপরাষ্ট্রপতি থাকার পরেও আবার রাষ্ট্রপতি হয়েছিলেন, এমন একটা লিস্ট দেখো দেওয়া রয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন, ডক্টর জাকির হোসেন ছিলেন, এরা সবাই কিন্তু প্রথমে উপরাষ্ট্রপতি ছিলেন, তারপর এরা রাষ্ট্রপতি হয়েছেন। ভিভি গিরি ছিলেন, আর ভেঙ্কটরমন ছিলেন, শঙ্কর দয়াল শর্মা ছিলেন, আর 6 নম্বরে দেখো কে আর নারায়ণ ছিলেন। এরা তাহলে সবাই কিন্তু প্রথমে উপরাষ্ট্রপতি ছিলেন, তারপর তারা রাষ্ট্রপতি পদে কিন্তু উন্নতি হয়েছেন বা পদে আবার নির্বাচিত হয়েছেন। তো আজকে এই উপরাষ্ট্রপতি ক্লাসটি এখানেই শেষ হলো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।